নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে উত্তাল রাজধানী দিল্লি। জেনজিদের প্রোটেস্টে এখন ধরা পড়ছে অন্য ছবি। मिलेगा। मैं तो चाहती हूँ मोदी को भी गोली मार दो, सही में मैं तो मार भी दूँ। हम भीख मांग रहे भाई, उठ जाओ, निकल जाओ, इस के नीचे से निकल जाओ, भोसड़ी के। फक दिल्ली पुलिस, फक बीजेपी, फक इंडियन आर्मी। গত দুদিনে অর্থাৎ 21শে জুলাই এবং 22শে জুলাই রাতে আবারও পুলিশের ওপর আক্রমণ চালালো বিক্ষোভকারীরা। ফলে প্রশ্ন উঠছে, এটা কি আদেও ছাত্র আন্দোলন? কেননা নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে গত 20শে জুলাই সংসদ চলো অভিযান শুরু হয় ছাত্র বনাম পুলিশের সংঘাত। যদিও এই অভিযানে আসল ছাত্রের সংখ্যা ছিল খুবই নগণ্য, তবে পুলিশের ভূমিকা ছিল সক্রিয়। এবং এই সংঘাতের মধ্যে যে শুধু জেনজিরাই আহত হয়েছে এমন নয়, দিল্লি পুলিশ প্রশাসন সহ একাধিক সাংবাদিকও আহত হয়েছে জেনজির মাধ্যমে। ফলে আবারও প্রশ্ন উঠছে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের গায়ে কি এইভাবে হাত তোলা যায়? এমনকি সাংবাদিকের জামা পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে। তাহলে এই ধরনের আচরণ কি কোনো আন্দোলনের সঙ্গে মানানসই? এই ধরনের অসভ্যতামি তো আমরা বাংলাদেশে দেখেছিলাম, এখন ভারতেও দেখতে হচ্ছে। সুতরাং এর থেকে বড় লজ্জা আর কিচ্ছু হয় না। একটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কিভাবে অন্যদিকে ঘুরিয়ে ভারতের ক্ষতি করা যায়, এটা তারই প্রচেষ্টা, তা একেবারেই নিশ্চিত করে বলা যায়। অন্যদিকে নিট প্রশ্নপত্র ফাঁসের পর আবার পুনরায় পরীক্ষা নেওয়া হচ্ছে এবং তার ফলাফলও প্রকাশ হয়ে গেছে। এবং এই রি এক্সামে প্রায় 1 লক্ষ ছাত্রছাত্রী পাসও করেছে। এই কথা কি আপনি জানেন, বা আপনার সো কল্ড জেনজিরা জানে? না জানলে আমাদের এই টকটিপ বাংলার ভিডিওটা একবার তাদের পাঠিয়ে দিন। দেখুন, আন্দোলন করা কখনো খারাপ নয় এবং আমিও এই আন্দোলনকে সমর্থন করি। আর যদি ভারতের বীর বিপ্লবীরা আন্দোলন না করতো, তাহলে হয়তো আমরা এখনো সেই ব্রিটিশদের দলদাস হয়েই থেকে যেতাম। তবে আন্দোলনের নামে অসভ্যতাম, বর্বরতা এবং গণতন্ত্রের দুটো বড় পিলারের ওপর এইভাবে আক্রমণ করা একেবারেই উচিত নয় এবং এটা কখনোই মানানসই নয়। আচ্ছা, আপনাদের মানে জেনজিদের সাংবাদিকদের ওপর কিসের রাগ একটু বলবেন প্লিজ। সাংবাদিকরা আপনাদের কথা মতো চলছে না বা কাজ করছে না, তাই তো? এ তো আচ্ছা মুশকিল। একজন সাংবাদিক গণতন্ত্রের চতুর্থ পিলারের স্তম্ভ হয়ে কাজ করবে আপনার কথা শুনে? আপনি কে? আপনি ছাত্র? দেখে তো মনে হচ্ছে না, নইলে এই ধরনের অসভ্যতাম করতে পারতেন না কখনো। আপনি আন্দোলনকারী? এটা তো হতেই পারে না, কারণ আপনি আন্দোলনের আ শব্দটারও মানেই জানেন না। তবে হ্যাঁ, এটা ঠিক, এই নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এই প্রথম নয়। এর আগেও বহুবার নিট সহ একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ফলে ছাত্রদের মধ্যে ক্ষোভ থাকাটা একেবারে স্বাভাবিক বিষয় এবং তাদের আন্দোলনকেও আমি সমর্থন করি এবং আগামী দিনেও করব। তবে এই ছাত্রদের আবেগকে কাজে লাগিয়ে যারা নিজেদের হাতটা গরম করে সেঁকে নিচ্ছে, তাদেরকে আমি কোনোদিনই সমর্থন করব না। অন্যদিকে আবার একটা বিষয় খেয়াল করে দেখুন, এই যন্তর মন্তরে যে সমস্ত খাবারের ডেলিভারি আসছে, সেগুলোর বেশিরভাগই বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশ থেকে। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই তো? তাহলে এই ভিডিওটা একবার ভালো করে দেখে নিন। कौन कौन भेजा भैया ये बांग्लादेश से है। बांग्लादेश से भेजा है। वहाँ पे किसी को भी देने के लिए बोले ऑर्डर, किसी को भी दे दो, मतलब जो वहाँ पे स्टूडेंट वगैरह है। ये तो कहीं कतर से किसी ने बोला है कि वहाँ पे ले जाके दे दो। এই ভিডিওর কোনোটাই কিন্তু আমার মন গড়া কথা নয়, এগুলো সবই ওই বিক্ষোভকারী বা যারা খাবার দিতে আসছেন তাদের কথা। তাহলে কি এটা এখন আর ছাত্র আন্দোলন আছে? আমার তো একবারও মনে হচ্ছে না। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আসি বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবির কথায়। তাদের দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। কিন্তু শুধু একজন মন্ত্রীর পদত্যাগ করলে কি সমস্যার সমাধান হবে? এটা এখন সবথেকে বড় প্রশ্ন। এর উত্তর না, হবে না। প্রশ্নপত্র ফাঁস রুখতে দরকার শক্তিশালী পরীক্ষা ব্যবস্থা, কঠোর আইন, স্বচ্ছ তদন্ত এবং দোষীদের দ্রুত শাস্তি। নইলে একজন মন্ত্রী চলে গেলে আর একজন আসবেন, কিন্তু সমস্যা একই থেকে যাবে। তাই প্রকৃত সমাধান ব্যক্তি পরিবর্তনে নয়, ব্যবস্থার পরিবর্তনই সম্ভব। তবে এই বিষয়টি আরেকটি দিকও রয়েছে। আন্দোলন যখন শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে সরব, ঠিক সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নিট ইস্যুতে প্রথমবার তার এক্স হ্যান্ডেলে নিজের অবস্থান জানিয়েছেন। তাহলে প্রশ্ন হলো, প্রধানমন্ত্রী ঠিক কি বলছেন? আর সেই বার্তায় তিনি কি সত্যি শিক্ষার্থীদের উদ্বেগের উত্তর মিলছে?
চলুন একবার সেটা দেখে নেওয়া যাক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বার্তায় বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের উদ্যোগ নেবে। তবে এখানেই আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, শুধু ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণা দিলেই কি বাস্তবে দ্রুত বিচার নিশ্চিত হবে? কারণ ভারতে পক্সো, ধর্ষণ সহ একাধিক গুরুতর অপরাধের বিচার দ্রুত করার উদ্দেশ্যে ইতিমধ্যেই বহু ফাস্ট ট্র্যাক আদালত রয়েছে। তবুও বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে বিচার ঝুলে থাকার অভিযোগ সামনে এসেছে। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন, যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আর এখানেই আরও একটা প্রশ্ন উঠে আসছে, অনেক শিক্ষার্থীর মতে শুধু দ্রুত বিচার নিশ্চিত কি যথেষ্ট, নাকি তার থেকেও গুরুত্বপূর্ণ হলো এমন একটি ব্যবস্থা তৈরি করা যাতে ভবিষ্যতে আর কোনোদিনও কোনো প্রশ্নপত্র ফাঁসি না হয়? মনে করে দেখুন, 2024 সালে নিট বিতর্কের সময়ও সরকার কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিল। তবে এবার সেই আশ্বাসের সঙ্গে নতুন করে যোগ হয়েছে ফাস্ট ট্র্যাক কোর্টের কথা। তাই এখন মূল প্রশ্ন একটাই, সরকার কি শুধু দ্রুত বিচারই সীমাবদ্ধ থাকবে, নাকি এমন একটা স্থায়ী সংস্কার করবে যাতে ভবিষ্যতে আর কোনো নিট বা অন্য জাতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগই না ওঠে? এখন এটাই সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে আসি জেনজিদের আন্দোলনের একেবারে মাঠে, কারণ প্রশ্নটা শুধু প্রশ্নপত্র ফাঁসের নয়, প্রশ্নটা আন্দোলনের চরিত্র নিয়েও। গত দুদিনে যে সমস্ত ভিডিও ও বাইট সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে পুলিশের ওপর চড়াও হচ্ছে জেনজি এবং নির্মমভাবে রাস্তায় ফেলে মারা হচ্ছে। একই সাথে বিভিন্ন সংবাদ মাধ্যম চ্যানেলের সাংবাদিককে হেনস্থা করা হচ্ছে, এমনকি মহিলা সাংবাদিকের সঙ্গেও দুর্ব্যবহার করা হচ্ছে। আবার কখনো ক্যামেরা লক্ষ্য করে হামলার অভিযোগও উঠছে। যদি এগুলো সত্যি একটা ছাত্র আন্দোলনের অংশ হয়ে থাকে তাহলে অত্যন্ত উদ্বেগের বিষয়, কারণ গণতান্ত্রিক দেশে আন্দোলনের মত প্রকাশের অধিকার যেমন রয়েছে, তেমনি আইন মেনে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার দায়িত্বও রয়েছে আমাদের, অর্থাৎ জেনজিদের। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, যারা ঘটনাস্থলে দাঁড়িয়ে আন্দোলনের প্রতিটা দিক দেশের মানুষের সামনে তুলে ধরছেন, সেই সাংবাদিকদেরই কেন নিশানা করা হচ্ছে? কেন সাংবাদিকদের বলতে বাধা দেওয়া হচ্ছে? এই প্রশ্নের উত্তর আছে কি আন্দোলনরত সো কল্ড জেনজির কাছে? যদি আন্দোলনের দাবি ন্যায্য হয় তাহলে সংবাদ মাধ্যমকে ভয় পাওয়ার কারণটা আসলে ঠিক কি? আর যদি কেউ পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর বা হিংসাকে আন্দোলনের অংশ বলে প্রতিষ্ঠা করতে চান, তাহলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলবে, এটা কি শুধুই এখন ছাত্র আন্দোলনে পরিণত হয়েছে, নাকি এর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও অন্য কিছু স্বার্থ? দেখুন, আন্দোলন হোক, আমিও চাই আন্দোলন হোক, 100 বার হোক, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর প্রতিবাদও হোক, তবে আন্দোলনের নামে যদি পুলিশ, সাংবাদিক বা সরকারি সম্পত্তির ওপর হামলা হয় তাহলে সেটা কখনো ছাত্র আন্দোলন বলা যায় না। কারণ তখন আলোচনার কেন্দ্রবিন্দু আর প্রশ্নপত্র ফাঁস নিয়ে থাকে না, বরং হিংসা ও বিশৃঙ্খলাই সবথেকে বড় খবর হয়ে দাঁড়ায়। আর সেটাই কি যারা এই প্রকৃত শিক্ষার্থী রয়েছে তারা চেয়েছিল? প্রশ্ন উঠছে, কিন্তু এর উত্তর নেই জেনজিদের কাছে। আবার অন্যদিকে কিছু বিক্ষোভকারীর মুখে আবার আজাদি স্লোগানও শোনা যাচ্ছে, কিন্তু আমি তো বুঝতে পারছি না এই আজাদিটা কিসের চাইছে এরা। আচ্ছা, এই আজাদি শব্দের মানে এরা আদৌ জানে তো? এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার কিন্তু এ বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। পাশাপাশি তলোয়ার নিয়েও বিক্ষোভের ছবি ধরা পড়েছে, কিন্তু একজন ছাত্রের হাতে কলমের বদলে তলোয়ার, সত্যি এটা ছাত্র আন্দোলন? তো ছাত্র আন্দোলন হলে নিশ্চয়ই হাতে তলোয়ার থাকতো বলে তো অন্তত আমার মনে হয় না। গত 20শে জুলাই সংসদ চলো অভিযানে পুলিশের লাঠিচার্জ নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছিল, কিন্তু গত এই দুদিনে পুলিশের ওপর যে আক্রমণ হলো, সেই আক্রমণে কি আদেও কোনো ছাত্র জড়িত রয়েছে, নাকি সবাই সো কল্ড জেনজি যারা এখন ছাত্রকে আবেগকে কাজে নিয়ে খেলতে চাইছে? আপনার কি মনে হয় এ বিষয়ে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সঠিক তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিপ বাংলা। ধন্যবাদ।